নেপাল ভুটান তো আমাদের অ্যাকচুয়ালি আমাদেরই মার্কেট বলতে পারেন, শুধুমাত্র আমরা করি সেটা দিতে পারছি না, সেই জন্য এখন বিজনেস আছে। নেপাল ভুটান আমাদের মেডিসিন জন্য কোন মেডিসিন তারা আমাদের থেকে নেয়, আমাদের গার্মেন্টস তাদের কাছে যাচ্ছে, আমাদের আরো অনেক প্রোডাক্টস যাচ্ছে, আমরা এডুকেশন ফিল্ডে তাদের সাথে আমাদের খুব ভালো কোঅপারেশন আছে। সাউথ এশিয়ার মধ্যে কিভাবে আমাদের পার্টনারশিপটাকে স্ট্রেনথেন করতে পারি এবং সেই স্ট্রেনথেন করে আমাদের আগামী দিনের যে বাংলাদেশ, আমরা একটা স্ট্রং বাংলাদেশ চাই, একটা বিশ্বে সুপরিচিত এবং সম্মানজনক বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি তিনটা পয়েন্টের উপর আলোচনা করব। প্রথমে আমি সাউথ ইস্ট এশিয়ার মিলে বিশ্বে কোন অবস্থানে আছে সেটা নিয়ে একটু কথা বলবো, বাংলাদেশের স্ট্রেংথ এন্ড উইকনেস গুলো কি আছে সেটা নিয়ে কথা বলবো, এন্ড ফাইনালি হোয়াট উই নিড ইন দ্য কামিং ডেজ সেই নিয়ে আমি তিনটা পয়েন্টে আলোচনা করব। প্রথমেই বলতে চাই যে আমরা যদি সাউথ এশিয়াকে দেখি তাহলে সাউথ এশিয়াতে বিশ্বের 25% অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড রিসাইডস ইন দিস রিজিয়ন। সাউথ এশিয়ার টোটাল যে জিডিপি সেটার পরিমাণ প্রায় $5 ট্রিলিয়ন। যদি আমরা বিশ্বের poor peopleদের সংখ্যা ধরি তাহলে ওয়ার্ল্ডের more than one third of the poor people lives in this region. Even in Bangladesh, still now, over 20% of our people lives under poverty. So 20% of 17 million is a huge number. So এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এখন আমরা যদি সাউথ এশিয়ার দিকে তাকাই, দুইটা রিজনকে একসাথে করে তাহলে আমরা দেখব যে ওয়ার্ল্ডের 34% of the total population of the world lives in this two region alone, and the total GDP is around $10 trillion. অন্যদিকে আমরা যে গ্রুপগুলো করেছি সার্ক, ইউএসটেক, আসিয়ান, যদি দেখি যে সার্ক এন্ড ইউএসটেক মিলে আমাদের যে উইথ ইন্টাররিজিওনাল ট্রেড সেটা 5.9% অনলি। That means যে আমাদের আরো 94% যাওয়ার সুযোগ রয়েছে। So it gives an ample opportunity to enhance our regional trade and investment. আরেকটা বিষয় হচ্ছে যে সাউথ এশিয়াকে বলা হয় যে ওয়ার্ল্ডের লিস্ট ইন্টিগ্রেটেড রিজিয়ন। যদি আমরা প্রায় 40 বছর হয়ে গেছে, গত 2024 সালে সার্ক প্রতিষ্ঠার 40তম বার্ষিকী উদযাপন করা হয়েছে, বাট স্টিল অ্যাজ পার ইন্টারন্যাশনাল experts, the South Asia remains the least integrated region in the whole world. এবং এখন আমি বাংলাদেশের বাংলাদেশের কি কি যেগুলো আছে সেটা নিয়ে দুই তিনটা কথা বলবো, যে আমাদের স্ট্রেংথ গুলো কি কি। যে বাংলাদেশের ফার্স্ট স্ট্রেংথ হচ্ছে এটা জিওস্ট্র্যাটেজিক লোকেশন। We are located in such an area that we connect both South and Southeast Asia. That is, we work as a bridge between South and Southeast Asia. Secondly, we have a very large educated and young population, which is a very good strength for us. কারণ সারা বিশ্বে কিন্তু তাদের যে অ্যাক্টিভ পপুলেশন আছে সেটা দিন দিন হ্রাস পাচ্ছে উন্নত দেশগুলোতে, বাট আমাদের দেশে এই পপুলেশনটা একটু রিমেইন অ্যাক্টিভ ফর দি নেক্সট 30-40 ইয়ার্স। সো উই হ্যাভ এ গুড অপরচুনিটি ফর আওয়ার কান্ট্রি। থার্ডলি, উই হ্যাভ এ হিউজ লেবার ফোর্স। যদি আমরা বলি যে আমাদের দেশে সবচেয়ে সস্তা, এটা সঠিক না, কারণ অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টাডি যে বাংলাদেশে পার ইউনিট পার টাইম যদি হিসাব করা হয় তাহলে ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ লেবার ফোর্স ইন বাংলাদেশ। সেটা হিসাব করতে হবে যে আমাদের মাথা পিছু না, যদি আমরা পার ইউনিট টাইম পার প্রোডাকশন ওইভাবে হিসাব করি তাহলে বাংলাদেশ ইজ ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ ওয়ার্কফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। দেন বেটার কানেকশন, বাংলাদেশ ওয়েল কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড। দেখেন আমরা বে অফ বেঙ্গলের পারে যে আমাদের এক ছোট ভাই বলেছেন যে আমাদেরকে বলা হয় যে আমাদেরকে পানিতে নামিয়ে দিবে, আসলে এটা আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি। দেখেন আমরা যদি এই বে অফ বেঙ্গলকে ঠিকমতো কাজে লাগাতে পারি, আমাদের যে পোর্টগুলো আছে 4-5টা পোর্ট যাদেরকে আমরা এখন ডিপ সি পোর্টে পরিণত করতে যাচ্ছি, যদি করতে পারতাম সঠিক প্ল্যান নিয়ে, দেন উই কুড বিকাম এ হাব অফ দ্য ওয়ার্ল্ড, and for our region obviously we could become a very important hub of communication and transportation for the entire region. এখন কিন্তু আলোচনা চলছে আপনার এডিবি সহযোগিতায় both for SAARC and USTEC. There is a master plan on transport connectivity, which is a very good document. আপনারা এডিবি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে USTEC master plan on transport connectivity, which is a 169-page document. They have identified 267 total projects in all the areas: road, rail, shipping, then intermodal connectivity and digital connectivity. So সবকিছু মিলে they have identified around 267 projects which are very logical, এবং সেগুলোর মাধ্যমে আমরা আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আমরা আমাদের পুরো রিজিয়নের জন্য আমরা কাজে লাগাতে পারি। এবং লেটলি দেয়ার ওয়াজ ওয়ার্কশপ, এন্ড সেই ওয়ার্কশপ আমরা বলেছি যে এই যে 267টা প্রজেক্ট, এগুলোকে যদি
প্রত্যেকটা দেশের ন্যাশনাল যে এনুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান আছে সেটার সাথে যদি অ্যালাইন করা যায় তাইলে তারা বলেছিল প্রায় 150 বিলিয়ন ডলার লাগবে। সেই ডলারটা বাইরে থেকে না এনে অল্প কিছু এনে কিন্তু এগুলো বাস্তবায়ন করা যায়, এবং তারা অ্যাকসেপ্ট করেছে এবং সেইভাবে 867 প্রজেক্টকে প্রত্যেক দেশের ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানের সাথে অ্যালাইন করা হচ্ছে, এবং অলরেডি বেশ অনেক অগ্রগতি হয়েছে এই দিক দিয়ে। দেন এগ্রিকালচার, দেখেন আমাদের এই বিশাল পপুলেশনের জন্য যে কোনো সরকারি ক্ষমতায় আসবে কেন, ফার্স্ট এন্ড ফরমোস্ট যে মাথা কথা সেটা হলো তাদেরকে টু ফিড দিস হিউজ পপুলেশন। ইফ ইউ ক্যান নট ফিড দিস পপুলেশন তাহলে নো গভর্নমেন্ট ক্যান স্টে ইন পাওয়ার। তো সেই জন্য আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের এগ্রিকালচার প্রোডাক্টস রিমেইনস, মানে এটা ইমপ্রুভস এভরি ইয়ার, যাতে আমাদের এই পপুলেশনকে আমরা তাদের জন্য প্রয়োজনীয় যে খাবার সেটা জোগাড় করতে পারি। সেই জন্য আমাদের এই রিজিয়নের এই যে কমিউনিটি কি বলে রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, দেন থাইল্যান্ড, দেন পাকিস্তান, so everybody these are agriculture country actually, they are even with based on agriculture, so তাদের agriculture production অনেক বেশি। আমরা যদি আমাদের যে রিলেশনটা আছে সেটাকে স্ট্রেনথেন করতে পারি, ভালো করতে পারি, তাহলে আমাদের যে ভ্যালু চেইন অফ চেইন আমরা যেভাবে বলি না কেন, এই চেইনটা যদি ওয়েল এস্টাবলিশড হয় তাহলে যে কোনো জরুরি মুহূর্তে উইদিন এ ভেরি শর্ট নোটিস ইউ ক্যান প্রোভাইড ফ্রি ফুড সাপ্লাই ফর আওয়ার পিপল। সো এটা কিন্তু একটা সুন্দর ভালো একটা কোঅপারেশন দিকে হতে পারে। দেন the blue economy, someone discussed about the blue economy, which is going to be a very important area of cooperation. Already আমরা আমাদের ইয়ার আন্ডারে কাজ করছি, বাংলাদেশে যে blue economy সেল আছে এবং আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স একটা মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট আছে। We are working on this. The government has already formulated a action plan for all the concerned ministries. আমরা ফরেন মিনিস্ট্রি থেকে আমরা একটা লিঙ্ক দিয়েছি এবং আমরা বিমস্টেক এবং সার্ক রিজনের জন্য we are working on preparing a plan of action for exporting the blue economy. এবার আমি আপনাদের what we need as a country in the near future. দেখেন আমাদের ইকোনমি যদি ধরি, আমরা চিন্তা করি যে ইকোনমির তিনটা পার্টকে আমরা বলতে পারি। ফার্স্ট পার্ট হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্টে আমরা মেইনলি ডিপেন্ডেন্ট অন ওয়ান সিঙ্গেল আইটেম, RMG. Almost 88% of our total the import that is here comes from this area. So we need to assure that our market, which is based on Europe and America, that remains steady. এটা আমাদের ধরে রাখতে হবে। আমরা 2026 সালে যদি এলডিসি থেকে বেরিয়ে আসি তাইলে আমরা একটা বিরাট চ্যালেঞ্জ ফেস করব। সেই চ্যালেঞ্জটাকে ফেস করতে গেলে আমাদেরকে এখন থেকে কাজ করতে হবে। কিছু কাজ হচ্ছে, বাট আমাদেরকে আরো বেশি কাজ করতে হবে যাতে আমরা আমাদের ইউরোপ এবং আমেরিকার যে মার্কেটটা আছে সেই মার্কেটটাকে ধরে রাখতে পারি, এবং অবশ্যই একই সাথে আমাদেরকে অল্টারনেট মার্কেট চুজ করতে হবে। যে মার্কেটটা হতে পারে সাউথ এশিয়ান মার্কেট। অফকোর্স সাউথ এশিয়াতেও কিছু মার্কেট আছে। ইন্ডিয়াতে আমরা কিন্তু একটা বড় অংশ অলরেডি আমরা আমাদের আরএমজি এক্সপোর্ট করছি প্রতি বছর পাকিস্তান থেকে, এবং নেপাল, ভুটান তো আমাদের অ্যাকচুয়ালি আমাদেরই মার্কেট বলতে পারেন, শুধুমাত্র আমরা করি সেটা দিতে পারছি না। সেই জন্য এখন বিজনেস আছে। নেপাল, ভুটান আমাদের মেডিসিন জন্য ফুল মেডিসিন তারা আমাদের থেকে নেয়, আমাদের গার্মেন্টস তাদের কাছে যাচ্ছে, আমাদের আরো অনেক প্রোডাক্টস যাচ্ছে। আমরা এডুকেশন ফিল্ডে তাদের সাথে আমাদের খুব ভালো কোঅপারেশন আছে। তাদের হাজার হাজার ছাত্র আমাদের প্রতি বছর আসছে। ওইখানে গেলে ডাক্তার, মেডিকেল কলেজ যা আছে সবকিছু আসলে বাংলাদেশ নির্ভর পাবেন। সো আমরা স্ট্রেনথেন করতে পারি এই রিলেশনটাকে। তারপরে ধরেন থাইল্যান্ডে যদি আপনি দেখেন যে আমাদের থাইল্যান্ডে একটা মার্কেট হতে পারে, আর মিয়ানমারটা কোনদিন শান্তি ফিরে আসে, দেন ইট কুড বি এ বিগ সোর্স অফ অল কাইন্ড অফ raw materials for us, whether it is agriculture, whether it is for our industrial growth, whether it is for other parts of the mineral resources. It could be a very important country for us, but the relation has to be, the situation has to improve. But এই জন্য আমাদেরকে ডিপ্লোম্যাটিকলি তাদের সাথে যে রিলেশনটা আছে সেই রিলেশনটাকে ব্যালেন্স করতে আমাদেরকে মেইনটেইন করতে হবে। দেন energy security is another important one. Then energy জন্য আমরা কিন্তু তিনটা কান্ট্রি আছে যারা আমাদেরকে এনার্জি প্রোভাইড করতে পারে other than India. Nepal and Bhutan both are ready to provide us with their source of energy. একই সাথে মিয়ানমার যদি কোনো এটা নরমালি এত ফিরে আসে তাহলে it could be another third source of energy for us. Then manpower, and then second largest যে আমাদের রেমিটেন্স আসে সেটা হলো manpower. এটা নিয়ে আমরা কেউ ভাবছি না। আমাদের ম্যানপাওয়ার সেক্টর যে ধরনের প্রবলেম ফেস করতেছে, as a foreign secretary I know that I wrote lot of issues and I have also done some kind of research on that, on why they are suffering on this one, but nobody is taking any concrete steps in this area. I think আমরা অলরেডি প্রায় 10টা 11টা কমিশন দেখেছি, আরেকটা কমিশন হওয়া উচিত on migration. It is very important that we should have another commission on migration. Why our people are suffering so much all over the world.
While we are sending so many of our migrants outside, but we are receiving only a little bit of amount, like 20 to 25 billion dollars. While India and China, they are receiving nearly 100 billion dollars. They are not sending more people than us, but still they are receiving several times higher remittance than us from this area. And we can assure that Bangladesh will also receive the same if you can, আমি যদি স্টিমলাইন করতে পারি হোল প্রসেস। আমাদের এখানে প্রথম হচ্ছে দালাল, দ্বিতীয় হচ্ছে আমাদের যে ইয়ারা পাঠাচ্ছে লোকজন এজেন্সিগুলো, হাজার হাজার এজেন্সি, দেয়ার আর মোর দ্যান 4000 এজেন্সি। Why you need 4000 এজেন্সি for sending migrant workers? Because they are exploiting. If you আপনারা যদি কেউ একটু দেখবেন যে মালয়েশিয়াতে কেন আমাদের লোকজন দিতে পারছে না, জাস্ট বিকজ অফ দিস এজেন্সিজ। আরেকটা কিছু কথা বলি যে আমরা অনেক সময় মানি লন্ডারিং নিয়ে কথা বলছি, বাট এই যে এজেন্সিগুলো গত বছর প্রায় 12 লাখ লোক পাঠিয়েছে তারা, এবং এক একটা ভিসা তারা, আমি অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর আই উইটনেস দ্যাট, যে তারা 1000 থেকে 2000 ডলার করে কিনে। এখন 10 লাখ ভিসা যদি 2000 ডলার করে কিনে, তাহলে কত বিলিয়ন ডলার হয়? এই বিলিয়ন ডলারের একটা ডলার কি গেছে ব্যাংকিং ওয়েতে? দেখবেন না। আমি যাচাই করেছি, কিন্তু আমি পাইনি যে একটা ডলার তারা ব্যাংকিং থ্রুতে ইয়াতে পাঠিয়েছে। তার মানে হচ্ছে ডিরেক্টলি মানি লন্ডার 2 বিলিয়ন ডলার। এই যে বিলিয়ন ডলার ডিরেক্টলি মানি লন্ডার টু অল দিস কান্ট্রিজ। সো এই বিষয়গুলো দেখা দরকার। সেজন্য আমি মনে করি যে আমাদের এতগুলো কমিশন হচ্ছে, দেয়ার উই নিড অ্যানাদার কমিশন অন মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, এন্ড দিস ক্যান আলটিমেটলি হেল্প স্ট্রেংথেন আওয়ার ইকোনমি। দেখেন এই যে গত 7 মাসে বাকি থেকে আমরা 5-6 বিলিয়ন ডলার এক্সট্রা রেমিটেন্স পেয়েছি, আমাদের ইকোনমি কিন্তু দাঁড়িয়ে গেছে, আমাদের রিজার্ভ স্ট্রং হয়ে গেছে, আমাদের রিজার্ভ স্ট্যাটিক হয়ে গেছে, আমাদের রিজার্ভ এখন ফল করছে না। সো এই ফিল্ডটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত। দেন হেলথ, আরেকটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ সেক্টর। যে সেক্টরকে আমরা সারাক্ষণ মানে আমাদের দেশের লোকজন খুব থাকে, আমরা ইন্ডিয়াতে যাই, সিঙ্গাপুরে যাই, থাইল্যান্ডে যাই, বিভিন্ন জায়গায় যাই। এইটাকে আরেকটা স্ট্রিমলাইন করা দরকার, যে কিভাবে আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। এবং এই যে ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিয়েছে, প্রতিদিন আমাদের কাছে লোকজন আসে যে আমাকে একটা ভিসা ব্যবস্থা করে দিতে হবে। সো এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেন এডুকেশন, দ্যাট ইজ দেয়ার ইন্ডিয়া, থাইল্যান্ড and Singapore. Then investment, we can get investment from all these Southeast Asian countries. There's a lot of investment. And finally, natural disaster is another important area where we need to work together. আমার মনে হয় যে আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর সময় নিতে চাই না, শুধু একটা কথা বলে শেষ করতে চাই যে অনেকে অনেক কথা বলেছেন, বাট ডিপ্লোম্যাটিক্যালি উই হ্যাভ টু বি, আমরা অনেক সময় এক্সাইটেড হতে পারি অনেক বিষয় নিয়ে, কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি ক্যান নট বি এক্সাইটেড। ডিপ্লোম্যাটিক্যালি উই হ্যাভ টু বি ওয়েল থট, আমাদেরকে খুব সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। এইসব ইয়েতে বসে অনেক কিছু বলা যায়, বাইরে অনেক কিছু স্লোগান দিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যখন ডিপ্লোম্যাটিক কথা বলবো তখন আমাদেরকে খুব সুবিবেচনা করতে হবে এবং দেশের স্বার্থে সবার সাথে ব্যালেন্স করে কথা বলতে হবে। ডিপ্লোমেসিতে আমরা বলি যে দেয়ার ইজ নো, উই ডোন্ট নেভার সে নো ইন ডিপ্লোমেসি। আমরা সবসময় বলি যে ইভেন দ্য লাস্ট মোমেন্ট উই উইল মিট अगेन, উইল সিট अगेन, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু ক্লোজ দি ডোর ফর ডিসকাশন। আমরা যদি ইউএস এর কথা অনেকে বলেছেন যে সম্পর্কের দরকার আছে, কারণ হচ্ছে যে ইউএস এর রুইটেশন যে বাংলাদেশের সাপোর্ট দিছে বলে বিশ্বের প্রায় 70-80% লোক বাংলাদেশের সাপোর্ট দিছে, এক্সেপ্ট 10 or 15 কান্ট্রি ভোটের এগেইনস্ট দি রুইটেশন। কিন্তু যেদিন ইউএস যুদ্ধ করবে সেদিন দেখবেন যে অনেক কান্ট্রি নাই হয়েছে। ইউরোপ ফুল, একটা কান্ট্রি ইউরোপের বাজারে সবাই ভোট দিয়েছে, আফ্রিকানরা আমাদের পক্ষে ভোট দিয়েছে, মিডল ইস্টের সব কান্ট্রি আমাদেরকে রুইটেশন আমাদের পক্ষে ভোট দিয়ে সাপোর্ট করেছে, বিকজ ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউএস এ সাপোর্টেড আস। একইভাবে চায়নাকে আমাদের রিলেশন ইমব্যালেন্স করা যাবে না, চায়নার সাথে আমাদের রিলেশন আমরা যা কিছু করব এটা ব্যালেন্স রাখতে হবে, কাউকে চুটিয়ে করা যাবে না, কাউকে উদ্যোক্ত করে বা কাউকে ডিমিং করে করা যাবে না। একইভাবে ইন্ডিয়া আমাদের লার্জেস্ট আইবো, আমরা যদি খারাপ বলি খারাপ রিলেশন যায়, বাট আমাদেরকে এটা ব্যালেন্স করতে হবে। সো ইন্ডিয়া, চায়না, ইউএসএ, মিডল ইস্ট সবার সাথে ডিপ্লোম্যাটিক্যালি আমাদেরকে এমন কিছু করা যাবে না যেটা আমাদেরকে পরবর্তীতে একটা বিপদে ফেলতে পারে। তো আপনাদের সকলকে ধন্যবাদ।